প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিক্রমপুর আদর্শ কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের রসায়ন প্রথম পত্রের অনলাইন ক্লাসে আমি নাসরিন হক স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের সংকরীকরণ বা হাইব্রিডাইজেশন বিষয়টি পড়াচ্ছিলাম। আজকে আমি এই সংকরীকরণের এসপি সংকরীকরণ নিয়ে আলোচনা করব। প্রথমে এসপি সংকরীকরণের সংজ্ঞাটা জেনে নেই। সংজ্ঞাটি হচ্ছে প্রায় সমান শক্তি সম্পন্ন একটি এস অরবিটাল ও একটি পি অরবিটাল একত্রে মিলিত হয়ে যে হাইব্রিডাইজেশন হয় তাকে এসপি হাইব্রিডাইজেশন বলে, এবং এই হাইব্রিডাইজেশনের ফলে যে হাইব্রিড অরবিটালগুলো তৈরি হয় তার প্রত্যেকটি হাইব্রিড অরবিটালকে এসপি হাইব্রিড অরবিটাল বলে। যেমন বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ব্রোমাইড, ইথাইন এই যৌগগুলোতে সাধারণত এসপি হাইব্রিডাইজেশন দেখা যায়। এবার আমরা এসপি হাইব্রিডাইজেশনটা একটি উদাহরণের সাহায্যে বুঝে নেই। এসপি হাইব্রিডাইজেশনে একটি এস এবং একটি পি অরবিটাল মিলিত হয়ে এসপি হাইব্রিড অরবিটাল তৈরি করে। এটি এসপি হাইব্রিড অরবিটাল, এবং এদের আকৃতি সবসময় মনে রাখবে যে এদের আকৃতি কিন্তু সবসময় সরল রৈখিক হয়। এবং এসপি হাইব্রিড অরবিটালে যেহেতু এস অরবিটাল একটি এবং পি অরবিটাল একটি, এই কারণে এখানে এস ক্যারেক্টার দেখা যায় 50% এবং পি ক্যারেক্টারটা 50% হয়ে থাকে। এবার আমরা এসপি হাইব্রিডাইজেশনটা বোঝার জন্য উদাহরণ হিসেবে বেরিলিয়াম ক্লোরাইডকে নিচ্ছি। এর আণবিক সংকেতটা হচ্ছে এটা। তো এর কেন্দ্রীয় পরমাণু, বেরিলিয়ামের কেন্দ্রীয় পরমাণু, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে তার 1s অরবিটালে 2টি এবং 2s অরবিটালে 2টি ইলেকট্রন আছে। কিন্তু বেরিলিয়াম ক্লোরাইড যে অণুটা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি এর সাথে বেরিলিয়ামের সাথে 2টি ক্লোরিন পরমাণু একক বন্ধনে সংযুক্ত আছে। অর্থাৎ তাহলে তার যেহেতু বন্ধন হচ্ছে 2টা, কাজেই বেরিলিয়াম পরমাণুর 2টি বেজোড় বা আনপেয়ার ইলেকট্রন লাগবে। কিন্তু এর ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি কি 2s অরবিটালে এক জোড়া ইলেকট্রন আছে। এই কারণে কি ঘটবে, একটি ইলেকট্রন উত্তেজিত হয়ে 2px অরবিটালে চলে যাবে। অর্থাৎ 2s এর একটা ইলেকট্রন এরকম লাফ দিয়ে 2px অরবিটালে চলে যাবে। এখন কিন্তু দেখো দুটি কিন্তু বেজোড় ইলেকট্রন হয়ে গেল। আর বেরিলিয়ামে যেহেতু 2টি ক্লোরিন পরমাণু সংযুক্ত আছে, বন্ধনও হবে 2টি, বেজোড় ইলেকট্রনও হয়ে গেল কিন্তু 2টি। এই কারণে এখানে দেখা যাচ্ছে একটা এস এবং একটি পি অরবিটাল মিলিত হয়ে এসপি হাইব্রিডাইজেশন ঘটবে। অর্থাৎ দেখো যে একটি এস অরবিটাল আর একটা পি অরবিটাল মিলে এবং এসপি হাইব্রিডাইজেশন ঘটছে। এরপর এর নিচে আমরা কি করব, ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমাদেরকে লিখতে হবে। 2টি ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাসে আমরা লিখব। ক্লোরিন পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। pz অরবিটালে আমরা দেখব যে একটি ইলেকট্রন আছে। ইলেকট্রন বিন্যাস লেখার পরে আরেকটি ক্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাসও লিখি। y2 3pz একটি 3pz অর্থাৎ 3pz একটি করে ইলেকট্রন আছে। এখন কি করবে, এই sp অরবিটাল অর্থাৎ বেরিলিয়াম পরমাণুর sp হাইব্রিড অরবিটালের সাথে 2টি ক্লোরিন পরমাণু 3pz অরবিটাল সিগমা বন্ধন তৈরি করবে। দেখেছো তাহলে বেরিলিয়াম ক্লোরাইডে কিভাবে sp হাইব্রিডাইজেশনটা হয়ে থাকে।
ক্লোরিন পরমাণুর সাথে কিভাবে তারা সিগমা বন্ধন তৈরি করে। অর্থাৎ এদের চিত্রও যদি আমরা আঁকি, অর্থাৎ বেরিলিয়ামের sp সংকর অরবিটালটা আমাদেরকে আগে আঁকতে হবে, তারপরে দুটো ক্লোরিন পরমাণু দুদিক দিয়ে দিতে হবে এইভাবে। পরীক্ষার সময় প্রশ্ন আসে অনেক সময় যে বেরিলিয়াম ক্লোরাইডের আকৃতি সরল রৈখিক কেন? বেরিলিয়াম ক্লোরাইডের আকৃতি সরল রৈখিক কেন? অথবা বন্ড অ্যাঙ্গেল (180° কেন? তো যখন এই ধরনের কোশ্চেন আসবে, আমি কিন্তু তোমাদের ক্লাসের শুরুতেই কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি যে হাইব্রিডাইজেশন যখন sp হবে, যেমন sp3 যখন হাইব্রিডাইজেশন হয় আকৃতি কি হয়ে যায়? চতুস্তলকীয়। তারপরে sp2 হলে এক ধরনের আকৃতি হয়। sp যখন হাইব্রিডাইজেশন করবে তখনই কিন্তু তার আকৃতিটা সরল রৈখিক হয়ে যাবে, কারণ এখানে সিগমা বন্ডটাই সাধারণত যৌগের আকৃতিতে অংশগ্রহণ করে থাকে, পাই বন্ধন কিন্তু অংশগ্রহণ করে না। তো এখন তখন আমরা যখন এই ধরনের কোশ্চেন আসবে, অর্থাৎ বেরিলিয়াম ক্লোরাইডের আকৃতি সরলরৈখিক কেন, তখন তোমরা যে প্রথম থেকে আমি যেভাবে লিখে দিয়েছি এইভাবে লিখবে। লেখার পরে এরকম চিত্রটা দিয়ে দিবে, চিত্রটা দেওয়ার পরে এখানে লিখে দিবে যে 180° এর বন্ড অ্যাঙ্গেল। আর আকৃতি কি বললাম? সরলরৈখিক বা লিনিয়ার বলা হয়, যেটা সরলরৈখিক আকৃতি হচ্ছে তো সরলরৈখিক, আর আমরা ইংরেজিতে যদি যাই তাহলে লিনিয়ার হয় আকৃতি। তো তখন তোমরা এভাবে প্রথম থেকে একদম এরকম শুরু করে এভাবে দিয়ে দিবে। দেওয়ার পরে শেষে তোমরা লিখবে যে যেহেতু বেরিলিয়াম ক্লোরাইডে sp হাইব্রিডাইজেশন ঘটেছে, এই কারণে তার আকৃতি সরল রৈখিক এবং তার বন্ড অ্যাঙ্গেল 180°। তা আশা করি তোমরা এই টাইপের কোশ্চেন যদি আসে উত্তর লিখতে পারবে, এবং বেরিলিয়াম ক্লোরাইডে কীভাবে sp হাইব্রিডাইজেশনটা ঘটেছে এটাও তোমরা বুঝতে পেরেছো, এবং কেন হয়েছে সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর কেন হয়েছে এটা নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ফোন দিও। এবার আমরা ইথাইন অণুতে sp হাইব্রিডাইজেশনটা কিভাবে ঘটে সেটা আমরা দেখব। ইথাইন অণুর আণবিক সংকেত হচ্ছে এটা, তো তোমরা জানো, এবং এর গাঠনিক সংকেত হচ্ছে ইথাইন অণুতে ইথাইন অণুর কেন্দ্রীয় পরমাণু কার্বনের ইলেকট্রন বিন্যাসটা আগে আমরা লিখব। অর্থাৎ এর 2p(x) অরবিটালে একটি ইলেকট্রন আছে, এবং 2p(y) অরবিটালে ইলেকট্রন আছে, এবং 2p(z) অরবিটালে কিন্তু কোনো ইলেকট্রন নেই। এখন আমরা যদি এর কার্বন পরমাণুগুলো যদি আমরা অর্থাৎ এখানে খেয়াল করি, প্রত্যেকটা কার্বন পরমাণুতে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা কার্বন পরমাণুতে কিন্তু 4টা বন্ধন আছে। কার্বন কার্বন ত্রিবন্ধন 3টা, আর কার্বন হাইড্রোজেন বন্ধন 1টা, অর্থাৎ টোটাল প্রত্যেকটা কার্বনের বন্ধন কয়টা? 4টা হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে আমার কি লাগবে? কার্বন পরমাণুতে অবশ্যই বেজোর ইলেকট্রন লাগবে কয়টা? 4টা। এখানে কিন্তু আছে কয়টা? দেখো 2টা আছে। এই কারণে কি হয়ে যাবে? 2s অরবিটালের একটা ইলেকট্রন উত্তেজিত হয়ে এর একটা ইলেকট্রন উত্তেজিত হয়ে 2p(z) অরবিটালে চলে যাবে। চলে গেল। এবার দেখো যখন উত্তেজিত হয়ে চলে গিয়েছে তখন কিন্তু এখন বেজোর ইলেকট্রন কিন্তু কয়টা হয়েছে? দেখো 4টা, 1টা 2টা 3টা 4টা। আর তাহলে প্রত্যেকটা কার্বন পরমাণুর বন্ধন আছে কয়টা? বন্ধনও কিন্তু আছে 4টা। তাহলে আমাদের বেজোর ইলেকট্রনও হয়ে গেল 4টা। তবে এখন যে বিষয়টা তোমাদের বোঝার ব্যাপার সেটা হচ্ছে যে এখানে আমাদের খেয়াল করতে হবে যে সিগমা বন্ধন প্রত্যেকটা কার্বন পরমাণুতে কতটা আছে। সিগমা বন্ধন যতটা থাকবে হাইব্রিডাইজেশন ঠিক ততটা অরবিটালের মধ্যে
হবে। এবং সিগমা বন্ধন বাদ দিয়ে বাকি যে বন্ধনগুলো আছে সেগুলোতে কিন্তু কোনো হাইব্রিডাইজেশন ঘটবে না। সেই অরবিটালগুলো কিন্তু আনহাইব্রিড অবস্থায় থাকবে। তোমাদের কিন্তু কথাটা আমি আবার বলছি যে তোমাদের সবচেয়ে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা কার্বন পরমাণুতে সিগমা বন্ধন আছে কয়টা। দেখো এখানে কার্বন কার্বন একক বন্ধন একটা সিগমা বন্ধন এবং কার্বন হাইড্রোজেন একটা সিগমা বন্ধন আছে। বাকি যে বন্ধনগুলা দ্বিবন্ধন ত্রিবন্ধন এরা কিন্তু সিগমা বন্ধন, এরা কিন্তু পাই বন্ধন। তো যেহেতু এখানে দুটি সিগমা বন্ধন আছে, কাজে এখন একটা এস এবং একটা পি অরবিটালের মধ্যে হাইব্রিডাইজেশন ঘটবে, আর বাকি যে অরবিটালগুলো এগুলো হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করবে না। এই কারণে দেখো এটা এক্সাইটিং স্টেট ছিল আর এটা হচ্ছে হাইব্রিডাইজেশন স্টেট। টুপি ওয়াই এবং টুপি জেড অরবিটাল কিন্তু আনহাইব্রিড অবস্থায় থাকবে। এরপরে আমরা কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখে দেব, এবং এই যে পাশে যে কার্বন পরমাণু আছে সেটাকেও আমরা কিন্তু আবার লিখব। এই জায়গাটুকু লিখব, অর্থাৎ যেখানে হাইব্রিডাইজেশন হয়েছে শুধু এতটুকু জায়গা লিখলেই হবে। আবার হাইড্রোজেন পরমাণুটা আবার লিখব। এবার আমরা বন্ধনগুলো কিভাবে তৈরি হবে সেটা একটু দেখব। দেখো প্রত্যেকটা কার্বন পরমাণুর একটা কার্বন সিগমা বন্ড এবং কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, সেটা আমরা একটু দিয়ে নেব আগে। কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড দিয়ে দিলাম। দেখো এই যে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, কার্বন কার্বন সিগমা বন্ড একটি, কার্বন কার্বন সিগমা বন্ড একটি, এই যে দিয়ে দিলাম। এবার হচ্ছে পাই বন্ধন। প্রত্যেকটা কার্বনে কি দুটি পাই বন্ধন আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, কার্বন দুটো কার্বন পরমাণুতে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। এই দ্বিবন্ধনটা অর্থাৎ অবশ্যই পাই বন্ধন তো অবশ্যই, এবং এটা আনহাইব্রিড অবস্থায় আছে, তার মানে এদের মধ্যে কি বন্ধন তৈরি হবে, পাই বন্ধন তৈরি হবে। তাহলে এখানে টুপি ওয়াই এর সাথে টুপি ওয়াই অরবিটাল এবং টুপি জেড এর সাথে অবশ্যই টিপি জেড এর অরবিটালের পাই বন্ধনটা তৈরি হবে। তোমরা আরেকটি বিষয় খেয়াল করবে, সেটা হচ্ছে যে কোনোদিনই কখনোই আর কি টুপি ওয়াই এর সাথে টুপি জেড অরবিটালের হাইব্রিডাইজেশন ঘটে না। কারণ আমরা জানি কি পাই বন্ধন যখন আমরা এরকম বন্ধনটা যখন আমরা দেখি তখন দেখো তাদের কিন্তু যে এইভাবে তাদের মধ্যে কিন্তু বন্ধনটা তৈরি হয়, অর্থাৎ অক্ষ যদি না মেলে তাহলে কিন্তু পাই বন্ধনটা আসলে তৈরি হয় না। এই কারণে আমাদের ওয়াই অক্ষের সাথে ওয়াই অক্ষ মিলতে হবে এবং জেড অক্ষের সাথে আমাদের জেড অক্ষকে মিলতে হবে। দেখো যে পাই বন্ধন, অর্থাৎ তাহলে টুপি ওয়াই এর সাথে টুপি ওয়াই এবং টুপি জেড এর সাথে টুপি জেড অরবিটালের দুইটা পাই বন্ধন তৈরি হচ্ছে। তাহলে নিশ্চয়ই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে বন্ধনগুলো আসলে তৈরি হচ্ছে, সিগমা এবং পাই বন্ড। এবার আমরা টোটাল যৌগটাতে একটু সামারাইজড করে দেখি আসলে যৌগটাতে কোন বন্ধন কতটা আছে। কার্বনের হাইব্রিডাইজেশন স্টেট sp, কার্বন কার্বন সিগমা বন্ড একটি, প্রতি কার্বনে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড একটি, প্রতি কার্বনে কার্বন কার্বন পাই বন্ড দুইটি। এবার আমরা যদি এটা চিত্রটা আঁকি, দেখো চিত্রটা, অর্থাৎ এর অরবিটাল ফিগার যেটা বলা হয়, আমরা
অরবিটাল ফিগারটা একটু দেখো। প্রথমে আমরা কার্বন কার্বন যে পাই বন্ডটা তৈরি হয় সেটা আমরা আঁকবো, সরি কার্বন কার্বন যে সিগমা বন্ড হয় সেটা আমরা এঁকে নিব। এরপর কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধনটা আঁকবো, সিগমা বন্ডটা এঁকে নিব। এরপর আমরা কি করব, পাই বন্ড দিব। একটা একটু খাড়া করে দিবে, আর একটু বাঁকা করে যদি আঁকো তাহলে হয়ে যায়। যে পাই বন্ডটা হলো, তাহলে এই কার্বন কার্বন সিগমা বন্ডটা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, আর এটা হচ্ছে পাই বন্ড, দুইটা পাই বন্ড। কি এটা ইথাইন অণুর অরবিটাল চিত্র, ইথাইন অণুর অরবিটাল চিত্র। আর আমরা তো বলেছি যে sp হাইব্রিডাইজেশন যেহেতু ইথাইন অণুতে হয়েছে, আকৃতি কি পরীক্ষার সময় আসে যে ইথাইন অণুর আকৃতি সরলরৈখিক কেন? আকৃতি অবশ্যই সরলরৈখিক এবং বন্ধন কোণ কত, 180 ডিগ্রি, বন্ধন কোণ 180 ডিগ্রি। তো যখন পরীক্ষা যদি আসে তাহলে ইথাইন অণুর আকৃতি সরলরৈখিক কেন, তখন কিন্তু তোমরা ওইভাবে প্রথম থেকে একদম যেভাবে লিখে দিয়েছিলাম হাইব্রিডাইজেশন স্টেট, ওভাবে একদম প্রথম থেকে সব লিখবে, লিখে চিত্রটা এভাবে দিয়ে দিবে। আবার সবার শেষে লিখে দিবে যে যেহেতু ইথাইন অণুতে sp হাইব্রিডাইজেশন ঘটেছে এই কারণে এর আকৃতি সরলরৈখিক। তো আশা করি তোমরা sp হাইব্রিডাইজেশনটা কি এবং কিভাবে ঘটলো, দেখো আমি দুটো উদাহরণ দিলাম, একটা বেরিলিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে ইথাইন অণু দিলাম। তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে, আর কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয় তাহলে ফোন দেবে আমাকে। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।